ভাবুন তো ২৪-এর ৫ আগস্টে হাসিনার পলায়নের ঠিক আগ মুহূর্তের সে কয়েক ঘন্টায় আসলে কি ঘটেছিল। শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়ার পুরো অপারেশনের নেপথ্যে কারা ছিলেন, কারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনাকে ভারতে পৌঁছে দেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে কেন নতুন করে প্রশ্ন উঠছে। তবে কি তিনিই হাসিনাকে বাঁচিয়েছেন? আর যারা এই অভিযানে অংশ নিয়েছিলেন তারা কি কেবল রাষ্ট্রীয় নির্দেশ পালন করেছিলেন, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো পরিকল্পনা? তাদেরকে কি এবার গ্রেফতার করবে তারেক রহমানের সরকার? ২ বছর পর নতুন করে সামনে আসা চাঞ্চল্যকর সব তথ্যই শেয়ার করব আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো পুরো ঘটনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত যাত্রা নিয়ে দীর্ঘদিন জল্পনার মধ্যে সামনে এসেছে নতুন তথ্য। তাকে দেশত্যাগে সহায়তাকারী সামরিক কর্মকর্তা, ব্যবহৃত হেলিকপ্টার ও বিমান, নিরাপত্তা ব্যবস্থা এবং পুরো রেস্কিউ মিশনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সূত্রের বরাতে নতুন তথ্য সামনে এসেছে। ৫ আগস্ট সকাল ১০টা শহরের বিভিন্ন পয়েন্ট দিয়ে লাখো মানুষ প্রবেশ করে রাজধানীতে। এক পর্যায়ে পুলিশের গুলি উপেক্ষা করে গণভবনের দিকে অগ্রসর হয় জনস্রোত। দুপুরের আগেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। অবস্থা বেগতিক দেখে হাসিনাকে মাত্র ৩০ মিনিট সময় বেঁধে দিয়ে দ্রুত গণভবন ত্যাগের পরামর্শ দেওয়া হয়। তবে তার বিদায়ের সিদ্ধান্ত কোনো একটি নির্দিষ্ট সময়ে আসেনি। এর আগে কয়েকদিন ধরে রাষ্ট্রযন্ত্রের ভেতরে দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর অবস্থান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ আলোচনা এবং শেষ মুহূর্তে সামরিক নেতৃত্বের পরিস্থিতি মূল্যায়ন, সব মিলিয়ে ঘন্টায় ঘন্টায় পাল্টেছে হিসাব। ২৪-এর ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরের দরবারে মিলিত হন। সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট হয়। এরপর ৪ আগস্ট গভীর রাত পর্যন্ত গণভবনে একের পর এক বৈঠক হয়। একই সময় চলতে থাকে পদত্যাগ, জরুরি অবস্থা জারি এবং আন্দোলন দমনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা। কিন্তু প্রতিটি ঘন্টার সঙ্গে মাঠের পরিস্থিতি আরও দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ৫ আগস্ট সকালে সামরিক কর্মকর্তাদের বার্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে বাস্তব মূল্যায়ন এবং ঢাকামুখী জনস্রোতের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছাড়েন। শেষ মুহূর্তে পরিস্থিতি এতটাই সিরিয়াস ছিল যে বাথরুমে যাওয়ারও টাইমও ছিল না। এরপর বাণিজ্য মেলার কাছাকাছি এসে নামে বিমান বাহিনীর হেলিকপ্টার MI-17। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর হাসিনা ও তার বোন রেহেনাকে নিয়ে হেলিকপ্টারটি পূর্বনির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেয়। সূত্র জানায়, গণভবন থেকে হাসিনা ও তার বোনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হেলিকপ্টারের পাইলট এবং কো পাইলট ছিলেন যথাক্রমে এয়ার কমোডর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। বিকেল ৩টা নাগাদ হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ারবেইজে অবতরণ করে। এই সময় তেজগাঁও বিমানবন্দরের কর্তব্যরত উইং কমান্ডার কানিস ফাতেমা সংক্ষিপ্ত বেতার বার্তায় রেস্কিউ মিশনের অধীনে সামরিক হেলিকপ্টার উড্ডয়নের বিষয়টি ঢাকা ট্রাফিক কন্ট্রোলে জানান। সংশ্লিষ্ট সূত্র বলছে, হাসিনার দেশত্যাগের পরপরই এয়ার কমোডর আব্বাসকে একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য পাকিস্তানে পাঠানো হয়। সেখানে নির্ধারিত সময় শেষ হলে যথারীতি তিনি ঢাকায় ফিরে আসেন। পরে তাকে নিয়মিত পোস্টিং দেওয়া হয়। বর্তমানে তিনি বিমান বাহিনীর সদর দপ্তরে এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসাবে কর্মরত। হাসিনাকে ভারতে পালাতে সাহায্যের জন্য কেউ কেউ তার শাস্তি দাবি করেছেন, তবে এসব তিনি স্বেচ্ছায় করেননি। এজন্য সেনাপ্রধান এবং বিমান বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল। এছাড়া কো পাইলটের দায়িত্ব পালনকারী গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাসার এয়ারবেইজের ওসি হিসাবে নিযুক্ত। সংশ্লিষ্টরা জানান, হাসিনার দেশত্যাগের বিষয়টি ছিল কঠোর গোপনীয়তায় ঘেরা। বিশেষ করে তাকে গণভবন থেকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি মাত্র হাতে গোনা কয়েকজন অতি বিশ্বস্ত সেনা কর্মকর্তাকে জানানো হয়। মিশন বাস্তবায়নে বিমান বাহিনীর স্পেশাল ফ্লাইং ইউনিটের ডাক পড়ে। এছাড়া হাসিনা ও তার বোনকে রিসিভ করতে কুর্মিটোলা এয়ারবেইজের তৎকালীন কমান্ডার নিজেও সেখানে উপস্থিত ছিলেন। নিরাপত্তা সূত্রগুলো বলছে, কুর্মিটোলা এয়ারবেইজে আগে থেকে ইঞ্জিন চালু অবস্থায় একটি সামরিক পরিবহন বিমান C-130 জুলিয়েট অপেক্ষা করছিল। এ সময় বিমানের ভেতরে অবস্থান করছিলেন হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিকী, তাদের 2 কন্যা ও জামাতা। অবতরণের পর হেলিকপ্টার থেকে নেমে শেখ হাসিনা উপস্থিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কয়েক মিনিট কথা বলেন। তিনি আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তাকে গণভবনমুখী জনস্রোত এবং গণঅভ্যুত্থান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। ফলে দেশের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনা তার দীর্ঘ 1.5 যুগের
যুগেরও বেশি স্বৈরশাসনের অবসানের খবর পেয়ে যান। তবে অন্য একটি সামরিক সূত্র বলছে, হাসিনার সঙ্গে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিলেও অজ্ঞাত কারণে তারিক সিদ্দিকী নিজেও ওই বিমানে ওঠেননি। পরদিন গোপনে তিনি চট্টগ্রামে চলে যান। এক পর্যায়ে চট্টগ্রাম বন্দর দিয়ে নৌপথে দেশ ত্যাগ করেন। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে তারিক সিদ্দিকীকে দেশ ত্যাগে সহায়তার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রস্তুতির অংশ হিসাবে বিমান বাহিনীর পরিবহন বিমানটির ককপিটে আগে থেকে পাইলট এবং কো পাইলট নিজ নিজ আসনে বসা ছিলেন। পাইলটের আসনে ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো পাইলটের আসনে ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি 5 আগস্ট বিকেল 6:15 দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তবে নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়, মানে বিমানটিকে রাডারের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি। বাংলাদেশ থেকে বিমানটি ভারতের আকাশসীমায় প্রবেশ করে একটি অবৈধ বিমান হিসেবে। প্রচলিত রুট ব্যবহার না করে কিছুটা ঘুরে বিমানটি দিল্লির পথে যাত্রা করে, ফলে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের আগ পর্যন্ত বিমানটি রাডারে শনাক্ত হয়নি। ভারতের আকাশসীমায় প্রবেশের পর পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। ভারতে অবতরণের পর দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ কয়েকজন সামরিক কর্মকর্তা স্বৈরাচার হাসিনাকে অভ্যর্থনা জানান। সূত্র জানায়, স্বৈরাচার হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার পর ক্রু এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে বিমানটি পুনরায় ঢাকায় ফিরে আসে। পরে পাইলট এয়ার কমোডর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক কোর্সে অংশগ্রহণের জন্য ফিলিপাইনে পাঠানো হয়। তবে কো পাইলট উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত রয়েছেন। একটি সামরিক সূত্র জানায়, গণভবন থেকে হাসিনার রেস্কিউ মিশন প্রধানত দুটি অংশে পরিচালিত হয়। প্রথম ভাগে হেলিকপ্টারে উড়িয়ে নিরাপদে কুর্মিটোলা এয়ারবেজে স্থানান্তর। এরপর সেখান থেকে তাকে সামরিক বিমানে করে ভারতে পৌঁছে দেওয়া পর্যন্ত রেস্কিউ মিশনের সার্বিক দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মান্নাফি। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের তৎকালীন শহর সভাপতি আবু আহমেদ মান্নাফির ছেলে। 5 আগস্ট সরকার পতনের পর আবু আহমেদ মান্নাফি নিজেও সেনানিবাসে জেনারেল ওয়াকারের কাছে আশ্রয় নেন। পরে তাকে বিমান বাহিনীর কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টার চন্দ্রিকায় নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। হাসিনা অবশ্য তার মাস্টারমাইন্ড অনুযায়ী সর্বাবস্থানে তার নিজের লোক নিয়োগ দিয়ে রেখেছিলেন, তাই তার বিদেশে পালাতে খুব একটা বেগ পেতে হয়নি। ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ ও রেস্কিউ মিশনের সঙ্গে সংশ্লিষ্টদের দায় দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর এম সারোয়ার হোসেন মঙ্গলবার বলেন, আইন অনুযায়ী পদত্যাগের পরও সাবেক রাষ্ট্র এবং সরকার প্রধান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এসএসএফের নিরাপত্তা পেয়ে থাকেন। ফলে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক স্বৈরাচার হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের সদস্য এবং সামরিক কর্মকর্তারা মূলত তাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে তারা কোনো ধরনের বেআইনি কিছু করেননি। তবে সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী সে সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে যে কেউ গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে পারতেন, বরং সেটাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো। কিন্তু সেটি কেউ করেননি, কারণ সেই একই কথা, সব স্থানে হাসিনা তার ঘনিষ্ঠদের বসিয়ে রেখেছেন, গ্রেফতার করার কেউ নেই। আপনি কি চান হাসিনাকে যারা ভারতে পালাতে সাহায্য করেছেন তাদেরকেও যেন গ্রেফতার করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।